শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের অধ্যায় 2 ভেক্টর, এইখানে ভেক্টর নিয়ে আলোচনা করব। তোমাদের এই যে ভেক্টর, এই ভেক্টর আর পদার্থ বিজ্ঞানের ভেক্টর কিন্তু একই, তবে পদার্থ বিজ্ঞানে যত কিছু আছে গণিতে কিন্তু অত কিছু নাই, একটু কম আছে। তো এইখানে পদার্থ বিজ্ঞানে যা আছে তাই, দুই একটি কিছু একটু আলাদা আছে। তো যাই হোক, এখানে পদার্থ বিজ্ঞানে যা আছে তাই, তারপরে তোমাদের সেই বিষয়গুলো যেহেতু গণিত, তার জন্য এখানে তোমাদের একটু আমি স্মরণ করায় দিচ্ছি। যেমন তোমরা কিন্তু জানো যে রাশি কি, তোমরা শিক্ষার্থী বন্ধুরা এটা জানো যে রাশি। রাশি কি আমরা জানি যে রাশি, রাশি কি আমরা জানি যে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। তাহলে এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। আবার রাশি কত প্রকার আমরা জানি, রাশি কিন্তু দুই প্রকার। একটা হচ্ছে স্কেলার রাশি, রাশি হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে কি যে স্কেলার রাশি, স্কেলার রাশি আর আমরা কি জানি যে স্কেলার রাশি আর আমরা জানি হচ্ছে এই যে ভেক্টর রাশি। তো স্কেলার রাশি কাকে বলে এবং ভেক্টর রাশি কাকে বলে তোমরা সেটা জানো। যে স্কেলার রাশি কি, যে সকল ভৌত রাশি শুধু মান আছে কিন্তু কোনো দিক নেই, সেগুলোকে স্কেলার রাশি বা অদিক রাশিও বলা হয়। আর তোমাদের যে সকল ভৌত রাশি সম্পূর্ণরূপে প্রকাশের জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন তাকে ভেক্টর রাশি বলে। তোমরা যেটা কাজ করবে, স্কেলার ও ভেক্টর রাশির যে উদাহরণগুলো আছে সেগুলো একটু মনে রাখবে। তো এইখানে এই উদাহরণগুলো কিন্তু তোমাদের আবার পদার্থ বিজ্ঞানেরও ক্ষেত্রে কাজে লাগবে। যেহেতু তোমাদের উচ্চতর গণিত আর তোমাদের পদার্থ বিজ্ঞান অবশ্যই সবারই আছে, আর এখানে পদার্থ বিজ্ঞানের ভেক্টরের তুলনায় এটা কিন্তু কিছুই না। তারপরে বিষয়গুলো তোমাদের আবার একটু করে স্মরণ করায় দিচ্ছি। যেমন এখানে দেখো আবার যে ধারক রেখা একটা বিষয় আছে, যে ধারক রেখা। ধারক রেখা কি একটু এটা অনেকে তোমরা এটা জানো না, পদার্থ বিজ্ঞানে ওইভাবে অনেকে জানে না যে ধারক রেখা কি। ধারক রেখা হচ্ছে যে সরলরেখার অংশ দ্বারা কোনো দিক নির্দেশিত রেখাংশ বা ভেক্টর সূচিত হয় তাকে ওই ভেক্টরের ধারক রেখা বলা হয়। মনে করো এইখানে একটা, মনে করো আমি একটা দিলাম এই যে এক্স ওয়াই, যে এইখানে হচ্ছে এক্স ওয়াই একটা, মনে করো এটা একটা সরলরেখা। তাহলে এক্স ওয়াই হচ্ছে কিন্তু একটা সরলরেখা। এই সরলরেখার কিছু একটা অংশ, মনে করো এইটুকু আমরা নিলাম, এই যে এইটুকু অংশ, এটা হচ্ছে রেখাংশ। তাহলে এক্স ওয়াই হচ্ছে একটা সরলরেখা, আর এই সরলরেখার এই যে এ বি হচ্ছে একটা রেখাংশ। তাহলে এ বি, মনে করো এই সরলরেখা থেকে এই আমরা এ বি একটা রেখাংশ নিলাম, এই এ বি একটা আমরা রেখাংশ নিলাম। তাহলে এই রেখাংশকে যদি আমরা একটা ভেক্টর দ্বারা সূচিত করি, মনে করো এটা এ বি ভেক্টর দ্বারা সূচিত করলাম, তাহলে আমরা কেমন করে লিখব? এই যে এ বি, এখানে একটা তীর চিহ্ন দিব। তাহলে এই যে এক্স ওয়াই হচ্ছে একটা সরল রেখা, তাহলে এই সরল রেখার এই যে এ বি অংশ দ্বারা কি করলাম, আমরা একটি দিক নির্দেশিত রেখাংশ, রেখার এটি এ বি হচ্ছে অংশ, যাকে বলা হয় এটা রেখাংশ। এই যে এটা আমরা একটা ভেক্টর দ্বারা নির্দেশ করলাম। তাহলে এই রেখাকে বলা হবে, এই যে এক্স ওয়াই রেখাটাকে বলা হবে তোমাদের হচ্ছে ধারক রেখা। তাহলে এই ভেক্টরটা যে রেখার অংশ সেই রেখাকে বলা হবে ধারক রেখা। তার মানে এখানে এক্স ওয়াই হচ্ছে এ বি এর ধারক রেখা। তাহলে এখানে এক্স ওয়াই হলো কি, এক্স ওয়াই হলো এই যে ভেক্টর এ বি এর ধারক রেখা। তাহলে এখানে এক্স ওয়াইও হচ্ছে এ বি রেখার, যে এ বি ভেক্টরের ধারক রেখা, এই সরলরেখাটা। যাই হোক, তোমাদের আরেকটা বিষয় যে ভেক্টরের মান। তো এখন ভেক্টরগুলো আমরা কিভাবে প্রকাশ করি? তোমরা জানো যে ভেক্টর কিন্তু সাধারণত দুই ভাবে প্রকাশ করা যায়। তাহলে ভেক্টর এই যে রাশির এই যে প্রকাশ, তাহলে ভেক্টর রাশির প্রকাশ আমরা কেমন করে করি, এটা কিন্তু আমরা দুই ভাবে করতে পারি। ভেক্টর রাশি প্রকাশ করা যায় দুই ভাবে, একটা হচ্ছে তোমাদের অক্ষর বা গাণিতিক পদ্ধতি, আরেকটা হচ্ছে তোমাদের জ্যামিতিক পদ্ধতি।
তো এখন অক্ষর বা গাণিতিক পদ্ধতি কি? তা ভেক্টর রাশি আমরা প্রকাশ করতে পারি এই যে অক্ষর বা গাণিতিক পদ্ধতিতে। তা অক্ষর বা গাণিতিক পদ্ধতি কি তোমরা এগুলো জানো পদার্থবিজ্ঞানের, তারপরেও হচ্ছে কেমন করে মনে করো এই একটা অক্ষর, এর উপরে তীর চিহ্ন দিলেও ভেক্টর, এই যে এ, তার এর উপরে রেখা চিহ্ন দিলেও ভেক্টর, আবার নিচে যদি রেখা দিই তাও ভেক্টর, আবার এটাকে যদি আমরা মোটা হরফে লিখি তাও কিন্তু ভেক্টর। তাহলে এইভাবে আমরা ভেক্টর কিন্তু 4 পদ্ধতিতে প্রকাশ করতে পারি। তারপর দেখো এইটা গাণিতিক পদ্ধতি, আরেকটা হচ্ছে তোমাদের জ্যামিতিক পদ্ধতি। তো এখন জ্যামিতিক পদ্ধতি কি? জ্যামিতিক পদ্ধতি হচ্ছে যেমন মনে করো এরকম একটা এই যে মনে করো এ বি একটা রেখা, এটা তীর দিলাম এদিকে, এই যে এখানে এই যে এ বি, তাহলে দেখো এ থেকে বি পর্যন্ত এটা হচ্ছে মান, তীরটা হচ্ছে তার দিক, এটা চিত্র আকারে প্রকাশ করা। এই চিত্র আকারে দিয়ে যদি আমরা প্রকাশ করি এই পদ্ধতিকে বলা হয় জ্যামিতিক পদ্ধতি। তাহলে ভেক্টর রাশি প্রকাশ আমরা কি দুই ভাবে করতে পারি, একটা অক্ষর বা গাণিতিক পদ্ধতি আর একটা হচ্ছে জ্যামিতিক পদ্ধতি। এখন ভেক্টর রাশির কিন্তু আবার মানের বিষয় আছে। তো ভেক্টর রাশির মান, তো এইখানে মান আমরা কেমন করে বের করব? যেমন মনে করো এই একটা ভেক্টর, এখানে যদি আমরা পরম মান দিই এটাই কিন্তু মান। যেমন এখানে এ একটা ভেক্টর, এইভাবে পরম মান দিলেই মান। আবার এখানে এ একটা ভেক্টর, এখানে পরম মান দিলাম মান। আর এটা মোটা হরফে আছে, এটা সাধারণ অক্ষরের মতো পাতলা হরফে চিকন আকারে যদি লিখি তাহলে সেটা এই ভেক্টরের মান বোঝাবে। আর এটা যেমন এ বি একটা ভেক্টর, এটার ক্ষেত্রে জ্যামিতিক পদ্ধতি যে আছে, এটা মনে করো এ বি একটা ভেক্টর, এই যে এ বি একটা, এইভাবে আমরা প্রকাশ করি। এখন এর যদি মান আমরা প্রকাশ করতে চাই তাহলে কি হবে, এই যে এ বি, এখানে এ বি ভেক্টর আর পরম মান দিলেই এটা হচ্ছে মান। তাহলে এইভাবে আমরা ভেক্টরের মান নির্দেশ করি। মান বলতে আসলে কি, মনে করো এ বি যে এই ভেক্টরটা রয়েছে, এ থেকে বি পর্যন্ত যে দূরত্ব বা দৈর্ঘ্য, এই দূরত্বটাই হচ্ছে ভেক্টরের মান, আর তীরটাই হচ্ছে তার হচ্ছে দিক। এখন ভেক্টরের সমতা বিষয় আছে, ভেক্টরের সমতা। তো এখন দুটি ভেক্টরকে কখন আমরা সমান ভেক্টর বলবো? তো দুটি ভেক্টরকে আমরা কখন সমান বলতে পারবো? তো এখন এইটাকে বলা হয় যে ভেক্টরের সমতা। তাহলে ভেক্টরের সমতা কি? তা দুইটা ভেক্টর আমরা কখন সমান বলতে পারবো? তো মান হইতে হবে সমান, দুইটি ভেক্টরের মান হইতে হবে সমান। মনে করো এখানে আমি একটা ভেক্টর দিলাম এই যে এইটা পি, আর এইটা দিলাম আমি কিউ। তাহলে এই ক্ষেত্রে এটা পি, এটা হচ্ছে কিউ, দুইটা আমি ভেক্টর দিলাম। এখানে দেখো এইটার দৈর্ঘ্য যতটুকু, এটা দৈর্ঘ্য একই, তাহলে পি কিউ দুইটা ভেক্টরের এই ক্ষেত্রে মান হয়ে গেল সমান। তারপর এখানে তাহলে দুটি ভেক্টর আমরা সমতা তখনই বলতে পারবো বা সমান, এখানে কি কি হইতে হবে, এই যে মান সমান, তাহলে মান হইতে হবে সমান। এবং দুই নাম্বার কি হচ্ছে তোমাদের হচ্ছে ধারক রেখা একই অথবা সমান্তরাল। তাহলে এখানে এই যে ধারক রেখা একই অথবা এই ক্ষেত্রে তোমাদের সমান্তরাল হবে। এগুলো তোমাদের এমসিকিউর ক্ষেত্রে লাগবে, শুধু এখানে গণিত না, পদার্থ বিজ্ঞানের ক্ষেত্রেও কিন্তু তোমাদের এগুলো প্রয়োজন। তাহলে ধারক রেখা একই হইতে পারে অথবা এক্ষেত্রে সমান্তরাল, তাহলে মান সমান হইতে হবে এবং দুইটা ভেক্টরের ধারক রেখা একই। মনে করে এইখানে দেখো যে এইখানে এই যে এইটা দিলাম আমি পি ভেক্টর আর এইটা দিলাম আমি কিউ ভেক্টর, তাহলে এটা পি ভেক্টর হলো, এটা কিউ ভেক্টর হলো, দুইটা কিন্তু একই রেখায় অবস্থিত, তাহলে ধারক রেখা একটাই। তারপরে এখানে দেখো এই দুইটার ক্ষেত্রে দেখো এটা পি এটা কিউ, এক্ষেত্রে ধারক রেখার সমান্তরাল, তাহলে এটারও মান, এই দুইটা ভেক্টরেরও মান সমান, এই দুইটারও ভেক্টর মান সমান। এই ক্ষেত্রে হচ্ছে এই ক্ষেত্রে তোমাদের হচ্ছে পি এবং কিউ ধারক রেখা একই, আর এটা হচ্ছে ধারক রেখা সমান্তরাল। তাহলে এই ক্ষেত্রে এই দুইটা ভেক্টরকে আমরা সমান ভেক্টর বলতে পারবো। এবং দিক একই হইতে হবে, কিন্তু একই দিকে দুইটা ভেক্টরের দিক কিন্তু একই হইতে হবে, তবেই আমরা সমান বলতে পারি। তাহলে এখানে দিক হবে কি, এই যে একই। তাহলে এই তিনটা শর্ত, যে দুটি ভেক্টর কখন সমান বা সমতা আমরা বলতে পারবো, যখন মান সমান, ধারক রেখা একই অথবা সমান্তরাল এবং দিক হবে একই, তাহলে এই দুটি ভেক্টরকে আমরা কি বলতে পারবো, আমরা সমান ভেক্টর বলতে পারবো। এক্ষেত্রে তোমরা
আরেকটা বিষয় যে সমান ভেক্টরের ক্ষেত্রে আবার দেখতে পারো, যেমন মনে করো তোমাদের যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো কিন্তু পরস্পর সমান। যেমন সামান্তরিক, যদি এটা একটা আমি এই যে সামান্তরিক নিলাম, তা সামান্তরিকের আমরা কি জানি, মনে করো এটা একটা এ বি সি ডি সামান্তরিক, তাহলে এ বি সি ডি সামান্তরিক, তাহলে এইটা যদি আমি এ ভেক্টর দিয়ে প্রকাশ করি, এটাকে যদি আমি এই যে এ ভেক্টর দিয়ে প্রকাশ করি, এটাকে যদি বি দিয়ে প্রকাশ করি, তো এডি বাহুকে, এডি আর বিসি তো এখানে সমান এবং সমান্তরাল, এইটা বি হলে এটাও বি হবে, আর এ বি আর এখানে ডিসি সমান এবং সমান্তরাল, এইটা এ হলে এটাও এ হবে। তাহলে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, তাহলে এক্ষেত্রে মান সমান এবং দিকগুলো যেহেতু সমান্তরাল, তাহলে এক্ষেত্রে এখানে এ দুইটা এ বি আর সিটি হচ্ছে সমান। তাহলে সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর কি সমান আর কি আমরা বলতে পারবো এগুলো। তো যাই হোক, এগুলো পদার্থবিজ্ঞানে আছে, তারপরে একটু হালকা করে আলোচনা তোমাদের করে দিচ্ছি যেহেতু এখানে গণিতে। তো এখন বিপরীত ভেক্টর কি, বিপরীত ভেক্টর, তো এখন বিপরীত ভেক্টর হচ্ছে কি, এই যে বিপরীত, তোমরা পদার্থবিজ্ঞানে এই সংজ্ঞাগুলো জানো যে বিপরীত ভেক্টর, যে বিপরীত ভেক্টর কখন আমরা দুইটি ভেক্টরের এক্ষেত্রে দৈর্ঘ্যের এবং মান সমান, তাদের ধারক রেখা একই হইতে পারে, সমান্তরালও হইতে পারে, কিন্তু এক্ষেত্রে দিকটা বিপরীত। মনে করো এখানে দেখো, এইটা হচ্ছে এ ভেক্টর ধরলাম, এটা বি ভেক্টর, মনে করো এটা এ ভেক্টর, এইটা বি ভেক্টর, এ দুইটা সমান্তরাল, মানগুলোও সমান, এ এবং বির মান সমান, কিন্তু এই ক্ষেত্রে দিকটা বিপরীত, তাহলে এ বি পরস্পর বিপরীত ভেক্টর। আবার একই রেখা হইতে পারে, একই ধারক রেখা হইতে পারে, যেমন এখানে মনে করো এদিক যত এদিকও তত, তাহলে এটাকে আমরা ধরলাম এ আর এটাকে ধরলাম বি, তাহলে এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, দুইটার মান সমান, কিন্তু এই ক্ষেত্রে দিকটা পরস্পর বিপরীত হওয়ার কারণে এখানে ধারক রেখা একই, মানও সমান, কিন্তু দিকটা বিপরীত হওয়ার কারণে এখানে এ বি পরস্পর হবে বিপরীত ভেক্টর। তারপর এখানে যেমন মনে করো আমি যদি এ ভেক্টর ধরি, মনে করো এই একটা ভেক্টর, তাহলে এত এর বিপরীত কি হবে, এত এর যদি আমি এই যে বিপরীত লিখি, তাহলে এর বিপরীত চিহ্ন হবে মাইনাস এ, তাহলে এ ভেক্টরের বিপরীত কি হবে, এটাকে আমরা বলবো মাইনাস এ। তারপর এখানে তোমাদের হচ্ছে যে শূন্য ভেক্টর আছে, শূন্য বা নাল ভেক্টর, যে ভেক্টরের মান শূন্য, তাহলে এখানে তোমরা জানো যে শূন্য বা হচ্ছে এই যে নাল ভেক্টর, তাহলে যে ভেক্টরের মান শূন্য তাকেই কিন্তু আমরা বলি শূন্য ভেক্টর। তাহলে শূন্য ভেক্টরে কিন্তু সুনির্দিষ্ট দিক নেই, যেমন শূন্য, এই যে শূন্য দিলাম, এর নিচে বা উপরে যদি আমরা এর নিচে একটা ভেক্টর চিহ্ন দিলাম, এটাই কিন্তু শূন্য ভেক্টর। তাহলে শূন্য ভেক্টর প্রকাশ করার জন্য কি কেমন করে প্রকাশ করা হয়, শূন্য দিতে হয়, তারপর একটা ভেক্টর চিহ্ন দিতে হয়, তাহলে এটাকে শূন্য ভেক্টর। আর তোমরা জানো যে যে ভেক্টর রাশির দৈর্ঘ্য বা মান শূন্য এবং এর কোনো সুনির্দিষ্ট দিক নেই, তাকেই কিন্তু শূন্য ভেক্টর বলা হয়। যেমন এখানে আমি একটা বিন্দু দিলাম, দেখো এটা বিন্দু, তাহলে দেখো এটা শুধু একটা অবস্থান বলা, অবস্থান বোঝায়, কিন্তু এর আদি বিন্দু বা শীর্ষবিন্দু নেই, সুনির্দিষ্ট কোনো দিক নেই, তাহলে এইটাকেই কিন্তু আমরা বলবো শূন্য ভেক্টর। একে আবার আমরা বিন্দু ভেক্টরও বলতে পারি, মানে শূন্য ভেক্টরের কোনো আদি এবং প্রান্ত বিন্দু তাহলে কি একই। তোমাদের এগুলো মনে রাখতে হবে, শূন্য ভেক্টরের কোনো সুনির্দিষ্ট দিক নেই, এদের আদি বিন্দু এবং প্রান্ত বিন্দু একই। তারপর এখানে শূন্য ভেক্টরকে বিন্দু ভেক্টরও বলা হয়। এখন যে ভেক্টরের মান শূন্য তাকে না হয় শূন্য ভেক্টর বলা হয়, যে ভেক্টরের মান শূন্য নয় সেক্ষেত্রেও কিন্তু আমরা শূন্য ভেক্টর পারি বের করতে। যেমন মনে করে এ একটা ভেক্টর, মনে করে এ একটা ভেক্টর, এ এর বিপরীত, মনে করো এর বিপরীত হচ্ছে এই যে বি, মানে ভেক্টর এর বিপরীত হচ্ছে ভেক্টর বি, অর্থাৎ এখানে কি, তাহলে বি ইকুয়াল হবে কিন্তু মাইনাস এ। তাহলে এখন এ বি যদি যোগ করি, তো মনে করো এ আর বি ভেক্টর আমরা যোগ করব, তাহলে এ এবং বি যেহেতু যোগ করব, এখানে এ ভেক্টর, বি বলতে কি এখানে মাইনাস এ, এই যে মাইনাস এ, তাহলে এর সাথে যদি মাইনাস এ যোগ করি তাহলে কিন্তু শূন্য হয়ে গেল। তাহলে কোন একটা ভেক্টরের সাথে যদি ওই ভেক্টরের বিপরীত ভেক্টর যোগ করা হয়, তাহলে এই ক্ষেত্রে যে ভেক্টর পাই সেটাকে বলা হয় শূন্য ভেক্টর।
আমরা জানি দুইটা ভেক্টর যোগ করলে কিন্তু একটা ভেক্টরই হয়। তাহলে এই একটি ভেক্টরের সাথে যদি ওই ভেক্টরে আমরা বিপরীত ভেক্টর যোগ করি তাহলে আমরা যে ভেক্টর পাবো সেটাকে শূন্য ভেক্টর বলা হবে। তা আশা করি তোমরা শূন্য ভেক্টর এটা বুঝতে পারছো। এখন একক ভেক্টর, এই যে একক ভেক্টর এটা কিন্তু তোমাদের ম্যাথ করার ক্ষেত্রে লাগবে, যে একক ভেক্টর। তাহলে যে ভেক্টরের মান এক একক তাকে একক ভেক্টর বলা হয়। তো একক ভেক্টর কি, এটা কিন্তু তোমাদের এই যে ম্যাথ করার ক্ষেত্রে লাগবে। আগের শুধু এগুলো এমনিতে এমসিকিউর ক্ষেত্রে। তো যাই হোক, এখানে একক ভেক্টর কি, যে ভেক্টরের মান এক একক তাকে একক ভেক্টর বলা হয়। এখন সব ভেক্টরের মান তো আর এক হয় না, সেক্ষেত্রে যে ভেক্টরের মান এক নয় তাহলে কি করা হয়, মনে করো কোনো একটা ভেক্টরকে, আবার মনে করো এ একটা ভেক্টর কিন্তু এই ভেক্টরের মান শূন্য নয়, তাহলে এ ভেক্টরকে যদি এ ভেক্টরের মান দ্বারা ভাগ দিই তাহলে কিন্তু আমরা এ ভেক্টরের একক ভেক্টর পাবো। এই একক ভেক্টর গুলো আবার ছোট হাতের অক্ষরে লিখতে হয় এবং এদের উপর একটা টুপি চিহ্ন দিতে হয়। সাধারণ ভেক্টর গুলো কিন্তু আমরা এখানে তীর বা আমরা এখানে রেখা চিহ্ন দিয়ে থাকি, তাহলে তীর বা এইভাবে আমরা বারবার রেখার মতো দিয়ে থাকি, কিন্তু একক ভেক্টর গুলোর উপর টুপি চিহ্ন দিতে হয়। তাহলে কোনো একটা ভেক্টরকে যদি ভেক্টরের মান দ্বারা ভাগ দিই তাহলে এটা কি, এ একটা, এটা হচ্ছে একটা ভেক্টর, তাহলে এ একটা ভেক্টর আর এইটা হচ্ছে তার মান। তাহলে কোনো একটা ভেক্টরকে যদি ওই ভেক্টরের মান দ্বারা ভাগ দেওয়া যায় তাহলে কিন্তু একটা একক ভেক্টর পাওয়া যায়। এটা আবার এইভাবে বলতে পারি, যেমন দেখো এই ভেক্টরটা এখানে দিলাম, এখন এই যে মনে করে এটা হচ্ছে একক ভেক্টর আর এইটা হচ্ছে এ ভেক্টরের মান। তাহলে দেখো কোনো একটা ভেক্টরের মানের সাথে যদি ওই ভেক্টরের একক ভেক্টর গুণ করা হয়, মনে করে এই একটা ভেক্টর, এর এটা হচ্ছে মান, তাহলে কোনো একটা ভেক্টরের মানের সাথে এই কোনো একটা ভেক্টরের মানের সাথে যদি ওই ভেক্টরের একক ভেক্টর গুণ করা হয় তাহলে সেই ভেক্টরটি পাওয়া যায়। তাহলে এক্ষেত্রে আরেকটা বিষয়, যে এখানে এ ভেক্টরকে যে এ ভেক্টরের মান দ্বারা ভাগ দিলাম তাহলে এ ভেক্টরের একক ভেক্টর পাইলাম, কিন্তু এই যে এ ভেক্টরটা আছে এই ভেক্টরটার মান কিন্তু আবার কখনো শূন্য হতে পারবে না। যদি এটা শূন্য হয়ে যায়, আর কোনো কিছুকে শূন্য দ্বারা ভাগ দিলে তো অসংজ্ঞায়িত হয়, তাহলে যে ভেক্টরের মান শূন্য নয় কেবল ওই ভেক্টরের একক ভেক্টর বের করা যায়। তাহলে কি, যে ভেক্টরের মান এক একক তাকে একক ভেক্টর বলা হয়। যে ভেক্টরের মান এক নয় তাহলে ওই ভেক্টরটাকে ভেক্টরের মান দ্বারা ভাগ দিলে সেই ভেক্টরের একক ভেক্টর পাওয়া যায়। তবে সে সব ভেক্টরের একক ভেক্টর পাওয়া যায় যে সব ভেক্টরের মান শূন্য নয়। আবার এখানে একটা এমসিকিউর ক্ষেত্রে এটা আসে, এটা পদার্থ বিজ্ঞানেও তোমাদের আসে, যে কোনো একটা ভেক্টরের মানের সাথে যদি ওই ভেক্টরের একক ভেক্টর গুণ করা হয় তাহলে সেই ভেক্টরটি পাওয়া যায়। আশা করি তোমরা এই একক ভেক্টরের বিষয়টি বুঝতে পারছো। এখানে আরেকটা বিষয়, যে এ ভেক্টরের দিক যেদিকে ওই ভেক্টরের একক ভেক্টরটার দিক কিন্তু একই দিকে, তাহলে এই ক্ষেত্রে এ ভেক্টরটাকে এ ভেক্টরের মান দ্বারা ভাগ দিলাম, তাহলে এই ক্ষেত্রে যে পাইলাম তাহলে ওই ভেক্টর একক ভেক্টর। তাহলে এই যে একক ভেক্টর আছে এর তো একটা মান আছে, দিক আছে, তাহলে মান হবে এক, কিন্তু দিকটা কোন দিকে হবে, এই ভেক্টরটা যে দিকে ওই ভেক্টরের একক ভেক্টর হবে একই দিকে। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে আমরা যদি এইভাবে বলি যে এ একক ভেক্টর ও ভেক্টর এ এর মধ্যবর্তী কোণ তাহলে কত, তাহলে এই ক্ষেত্রে মধ্যবর্তী কোণ কত হবে, যেহেতু একই দিকে তাহলে মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি। আশা করি তোমরা এই একক ভেক্টরের বিষয়গুলো বুঝতে পারছো। এখন তোমরা দেখো যে এখানে প্রকৃত ভেক্টর কি এবং অপ্রকৃত ভেক্টর কি, এই যে প্রকৃত ও অপ্রকৃত ভেক্টর। এখন আমরা জানবো প্রকৃত ও অপ্রকৃত ভেক্টর কি। তাহলে প্রকৃত ভেক্টর এবং অপ্রকৃত ভেক্টর কি, তাহলে প্রকৃত ভেক্টর কি, এখন শূন্য ভেক্টর ব্যতীত সকল ভেক্টরকে বলা হয় প্রকৃত ভেক্টর। তাহলে শূন্য ভেক্টর ব্যতীত সকল ভেক্টরকে বলা হবে তোমার প্রকৃত ভেক্টর, আর অপ্রকৃত ভেক্টর হচ্ছে শূন্য ভেক্টরকে অপ্রকৃত ভেক্টর। তাহলে এখানে প্রকৃত ভেক্টর হচ্ছে এই যে প্রকৃত ভেক্টর, এটা কি হচ্ছে, শূন্য ভেক্টর ব্যতীত, মানে শূন্য ভেক্টর ব্যতীত দুনিয়ার যত সকল ভেক্টর আছে সবগুলো হচ্ছে প্রকৃত ভেক্টর।
আর অপ্রকৃত ভেক্টর কি? অপ্রকৃত ভেক্টর হচ্ছে শূন্য ভেক্টরকে। তাহলে অপ্রকৃত ভেক্টর তোমাদের এমসিকিউর ক্ষেত্রে এইগুলো আসবে। তাহলে এইগুলো তোমাদের গণিতেরও কাজে লাগবে, আবার পদার্থ বিজ্ঞানেরও কাজে লাগবে। তাহলে প্রকৃত ভেক্টর হচ্ছে শূন্য ভেক্টর ব্যতীত সকল ভেক্টরকেই তোমার হচ্ছে শূন্য ভেক্টর ব্যতীত সকল ভেক্টরকে তোমাদের প্রকৃত ভেক্টর বলে। আর অপ্রকৃত ভেক্টর কি? শূন্য ভেক্টর কি তোমার হচ্ছে এই যে শূন্য যে ভেক্টরকে অপ্রকৃত ভেক্টর বলে। তো যাই হোক, এগুলা বিষয় না বলি তেমন। এখানে দেখো সদৃশ ভেক্টর, তোমরা এগুলো জানো যে সদৃশ ভেক্টর কি? সদৃশ ভেক্টর, সদৃশ আর সমান এগুলো কিন্তু একটু পার্থক্য আছে। সদৃশ ভেক্টর যে সকল ভেক্টরের দিক একই বা ধারক রেখা একই বা পরস্পর সমান্তরাল। তাহলে দিক একই, মনে করো এখানে আমি একটা দিলাম, মনে করো এখানে এই যে এইটা দিলাম, এই যে এইটা হচ্ছে এ ভেক্টর আর এইটা হচ্ছে বি ভেক্টর। তাহলে দুইটা ভেক্টর পরস্পর কিন্তু সমান্তরাল, অথবা ধারক রেখা একই হতে পারে। মনে করো এইখানে আমি এইটা এ বি দিয়ে সূচিত করলাম, আর এইটা হচ্ছে এই যে এইখান পর্যন্ত হচ্ছে বিসি, এটাকে একটা ভেক্টর দিলাম, এটা একটা ভেক্টর দিলাম। মনে করো এটা আমি ধরলাম পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর। তাহলে পি এবং কিউ দুটি ভেক্টরে কিন্তু ধারক রেখা একই। আর এখানে এ এবং বি দুইটা ভেক্টরের ধারক রেখা সমান্তরাল। তাহলে দুটি ভেক্টর যদি ধারক রেখা একই বা সমান্তরাল হয়, দিকটা যদি একই দিকে হয় এবং দিকটা যদি একই হয় তাহলে সদৃশ। আর যদি দিকটা বিপরীত দিকে হয় তাহলে সেটাকে আবার বলা হবে অসদৃশ ভেক্টর। তাহলে দিকটা যদি একই হয় তাহলে সদৃশ, আর দিকটা যদি বিপরীত দিকে হয় তাহলে সেটাকে অসদৃশ ভেক্টর বলা হবে। তোমরা শুধু সংজ্ঞাগুলো এমনি রিডিং করে একবার নিবে, তাহলেই সহজে এগুলো বুঝতে পারবে। তাহলে এখানে দুটি রেখা, মনে করো এখানে এ একটা ভেক্টর আর এটা দিলাম হচ্ছে এই যে বি ভেক্টর। তাহলে এ এবং বি পরস্পর সমান্তরাল বা একই, এটা ধারক রেখা ভিন্ন কিন্তু সমান্তরাল, আবার একই ধারক রেখা হইতে পারে। মনে করো এটা হচ্ছে এই যে এ বি আর এটা বিসি, এইদিকে দিলাম এটা, এটা এদিকে দিলাম। তাহলে এটা মনে করো আমি পি ভেক্টর দিলাম, এটা কিউ। তাহলে পি এবং কিউ পরস্পর কিন্তু বিপরীত দিকে একই ধারক রেখায়। আবার এ বি পরস্পর সমান্তরালে রয়েছে কিন্তু দিকটা আবার পরস্পর বিপরীত দিকে। তাহলে এই ক্ষেত্রে এখানে এ বি বা পি কিউ কে পরস্পর বলা হবে অসদৃশ ভেক্টর। আশা করি তোমরা সদৃশ অসদৃশ এগুলো বুঝতে পারবা, কারণ এগুলো পদার্থ বিজ্ঞানে আছে। তোমাদের এগুলো আসবে না, এমনি এমসিকিউর ক্ষেত্রে অনেকটা আসতে পারে আর কি। এখন সমরৈখিক আবার ভেক্টর আছে। দুই বা ততোধিক ভেক্টর যদি একটি সরলরেখার সমান্তরাল হয় তাকে সমরৈখিক বা সমান্তরাল ভেক্টরও বলা হয়। এক্ষেত্রে দেখো সমরৈখিক ভেক্টর, এই যে এই যে রৈখিক ভেক্টর, সমরৈখিক ভেক্টর। তাহলে সমরৈখিক ভেক্টর এটা কি? দুই বা ততোধিক ভেক্টর একই সরলরেখার সমান্তরাল হয় তবে তাদেরকে সমরৈখিক ভেক্টর বলা হয়। আবার সমান্তরাল ভেক্টরও আমরা বলতে পারি। যেমন মনে করো এ ও বি দুইটা এখানে ভেক্টর, এখানে মনে করো এইটা মনে করো হচ্ছে এ ভেক্টর, এটা এ ভেক্টর, আর এইটা হচ্ছে তোমার হচ্ছে এই যে এইটা হচ্ছে বি ভেক্টর। মনে করো এটা দ্বিগুণ, তাহলে এখানে মনে করো বি ভেক্টরটা এই ভেক্টরের দ্বিগুণ হলো। তাহলে দিকটা একই দিকে। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা বলতে পারবো বি ইকুয়াল কিন্তু 2a, এই 2টাকে কিন্তু বলা হয় স্কেলার। তাহলে এ এবং বি দুইটার দিক একই, কিন্তু এক্ষেত্রে বিটা এর হচ্ছে দ্বিগুণ। এটা আমরা কেমন করে প্রকাশ করি? এটা প্রকাশ করা হয় বি ইকুয়াল হচ্ছে এম ইন্টু এই যে এ। তাহলে এম বলতে এটা একটা স্কেলার রাশি, 1 2 3 4 5 এরকম কিছু হবে আর কি। তাহলে এই ক্ষেত্রে কি এইখানে বি ভেক্টরটা হচ্ছে এম এর এন গুণিতক আর কি। এক্ষেত্রে এ এবং বি পরস্পর এটা সমরৈখিক বা এদেরকে সমান্তরাল ভেক্টরও বলা হবে। এখন সমতলীয় আবার ভেক্টর আছে। সমতলীয় দুই বা ততোধিক ভেক্টর যদি একই তলে অবস্থান করে তাহলে সেটা আমরা বলবো সমতলীয়। তাহলে এই যে সমতলীয় ভেক্টর কি? তাহলে দুই বা ততোধিক ভেক্টর যদি একই তলে অবস্থান করে,
যেমন মনে করো এইটা একটা তল ধরলাম, তাহলে মনে করো এইটা একটা ভেক্টর, এই যে এই দিকে একটা ভেক্টর, তারপর এই দিকে একটা ভেক্টর, এই যে এই দিকে একটা ভেক্টর, মনে করো এইটা হচ্ছে এ ভেক্টর, এটা বি ভেক্টর, এইটা সি ভেক্টর, এটা দিলাম ডি ভেক্টর। তাহলে দেখো একটা তলের মধ্যে কয়টা, চারটা ভেক্টর রয়েছে। তাহলে এই ক্ষেত্রে এই ভেক্টরগুলোকে বলা হবে সমতলীয়। এখন অসমতলীয় কি, তো অসমতলীয় যেমন সমতলীয় আছে, তাহলে অসমতলীয় হবে এই যে সমতলীয় ভেক্টর। তাহলে অসমতলীয় কি আমরা বলতে পারি, যেমন মনে করো এইটা একটা তল, এটা একটা তল, মনে করো এইখানে আছে এ ভেক্টর আর এইখানে আছে তোমাদের হচ্ছে বি ভেক্টর। এক্ষেত্রে দুইটা ভেক্টর কিন্তু দুইটা তলে রয়েছে। তাহলে এই ক্ষেত্রে যদি ভিন্ন তলে থাকে তাহলে সেটাকে অসমতলীয় ভেক্টর বলা হয়। এখন স্বাধীন বা এটা মুক্ত ভেক্টর, তাই ভেক্টর রাশির কিন্তু আমরা জানি পাদবিন্দু রয়েছে আবার শীর্ষবিন্দু রয়েছে। তা কোনো ভেক্টর রাশির পাদবিন্দু কোথায় হবে তা যদি নিজের ইচ্ছা মতো নির্বাচন করা যায়, তাহলে কোনো ভেক্টর রাশির পাদবিন্দু কোথায় হবে তা যদি নিজের ইচ্ছা মতো নির্বাচন করা যায় তাহলে সেটাকে এই যে মুক্ত ভেক্টর, মুক্ত এই যে ভেক্টর বা এটাকে আমরা এই যে স্বাধীন ভেক্টর, এই যে স্বাধীন হচ্ছে ভেক্টর বলে থাকবো। আশা করি এগুলা তোমরা অনেক সহজেই পারো। এখন দুইটা ভেক্টরের অন্তর্ভুক্ত কোণের একটা বিষয় আছে, দুটি ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ। তাহলে দুটি ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ, তাহলে এই যে ভুক্ত কোণ কি, অন্তর্ভুক্ত কোণ আমরা কি জানি, যে মনে করো এইখানে হচ্ছে এই যে এটা হচ্ছে এই যে এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর দিলাম। তাহলে এইখানে ওই ও বিন্দু থেকে মানে এখানে ধরি দুইটি ভেক্টর এ এবং বি এর ধারক রেখা দ্বয় পরস্পর মনে করো ও বিন্দুতে ছেদ করে। তাহলে এটা এ ভেক্টরের ধারক রেখা, এটা বি ভেক্টরের ধারক রেখা, এই দুইটা ভেক্টরের ধারক রেখা পরস্পর ও বিন্দুতে ছেদ করে। তাহলে এই ক্ষেত্রে এইখানে কিন্তু একটা থিটা, এইখানে যে কোণটা হবে এইটা কিন্তু তোমাদের হচ্ছে এই কোণের একটা আবার শর্ত আছে, এই কোণটা কিন্তু আবার 0 ডিগ্রির চেয়ে বড়, আবার 180 চেয়ে ছোট। তোমরা তো হিসাব করলে এই পাশেও কোণটা ধরতে পারো, এটা কিন্তু 180 চেয়ে বেশি হয়ে যাবে। তাহলে আমরা সেই কোণটায় ধরবো যেটা হচ্ছে 0 চেয়ে বড় আবার 180 ডিগ্রির চেয়ে ছোট, তাহলে এই কোণটা হবে। তারপর এখানে দেখো যে মনে করো এই যে এই দিকে আমি একটা রেখা দিলাম আর এই দিকে একটা দিলাম। এখন মনে করো এটা তীর এদিক দিলাম, এটা তীর এদিক দিলাম। মনে করো আমি এটা দিলাম, এখন এই যে তোমাদের এইটা দিলাম, এটা যদি আমি এই দিক না দিই, আমি যদি তীরটা এই পাশে দিই, মনে করো আমি এটা দিলাম পি ভেক্টর, এটা দিলাম কিউ ভেক্টর। তাহলে এই ক্ষেত্রে যেটা বিষয়, এই রেখাটা কিন্তু গেছে এদিকে আর এইটা কিন্তু দিকটা এদিকে। তাহলে একটা বিন্দু থেকে দুইটা ছেদ করতে হবে, তাহলে কিন্তু আমরা এই বিন্দুটা নিব না, আমরা এই পাশে কোণটা নেব। তাহলে এই বিন্দু থেকে দেখো এইটা আসছে এদিকে আর এইটা গেছে এদিকে, তাহলে একটা বিন্দু থেকে কিন্তু দুই দিকে যাইতে হবে। তাহলে সেই বিন্দুটাতে যে কোণটা উৎপন্ন হবে সেটাই হবে এই থিটা। কিন্তু আমরা এই কোণটা আবার নিতে পারবো না, কারণ এটার দিকে এদিকে, এটার দিকে আবার এই দিকে আর কি। তাহলে আবার ফের এরকম করে আমরা কোনটা ধরতে পারবো, মনে করো এইখানে যদি এরকম হয়, এটা তীর এদিকে, এটা তীর এদিকে, এটাও এদিকে আসছে, এটাও এদিকে আসছে, আর এই বিন্দুতে এটা ছেদ করছে। তাহলে আমরা এক্ষেত্রে যেটা, এটা যদি এদিক বাড়ায় দিই, এটা যদি এদিক বাড়ায় দিই, তাহলে এটা এদিকে আসলো, এটা এদিকে আসলো। এই ক্ষেত্রে এই কোণটায় হবে এই ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ আর কি। তো এখন ভেক্টর যোগের কিছু সূত্র আছে, তোমরা পদার্থ বিজ্ঞানে জানো ভেক্টর যোগের এখানে 5টা সূত্র রয়েছে। যেমন হচ্ছে আমরা জানি সাধারণ সূত্র, এখানে ত্রিভুজ সূত্র, আবার বহুভুজ সূত্র, সামুদ্রিক সূত্র, উপাংশ সূত্রগুলো যে আছে সেগুলো তোমরা জানো পদার্থ বিজ্ঞানে। তাই এখানে ভেক্টর যোগের যে ত্রিভুজ সূত্রটা একটু তোমাদের বলে দিই, যে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রটা কি, যে এখানে ভেক্টর যোগের এই যে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, তাই ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রটা এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা জানো, তারপরে তোমাদের একটু এমসিকিউর ক্ষেত্রে আসে, তাই এটা একটু আলোচনা করে দিচ্ছি।
তো এখন মনে করো এইটা একটা ত্রিভুজ, যে একটা ত্রিভুজ, মনে করো আমি এটা একটা এই যে এ বি সি একটা ত্রিভুজ দিলাম। এখন যে কোনো দুইটা সন্নিহিত বাহুকে, একটা ত্রিভুজের যে কোনো দুইটি সন্নিহিত বাহুকে যদি দুটি ভেক্টর দ্বারা একই ক্রমে মানে এবং দিকে সূচিত করা হয়, মনে করো এটা পি ভেক্টর দিলাম, এটা কিউ ভেক্টর দিলাম। এখন এ বি যে বাহুটার দৈর্ঘ্য, এটা পি এর মান এবং দিক হচ্ছে এ থেকে বি দিক, এবং বি থেকে সি পর্যন্ত যে দৈর্ঘ্য, এটা কিউ এর মান, এবং বি থেকে সির দিক হচ্ছে কিউ এর দিক। একই ক্রম বলতে এ থেকে বি, বি থেকে সি। আর যদি মনে করো এটা এ থেকে বি গেল, ওটা সি থেকে বি তে আসে, তাহলে কিন্তু বিপরীত ক্রম বোঝাবে। তাহলে একই ক্রম বলতে বোঝাচ্ছে এ থেকে বি তে গেল, বি থেকে সি তে গেল। তাহলে এখানে কি দুইটা ভেক্টর কিন্তু পরস্পর একই ক্রমে রয়েছে। তাহলে এই যে তৃতীয় বাহুটা রয়েছে, এই তৃতীয় বাহুটায় কিন্তু এই দুইটা ভেক্টরের এক্ষেত্রে লব্ধি প্রকাশ করবে, এই যে আর। তাহলে আর ইকুয়াল কি হবে, পি প্লাস কিউ, এবং দিক হবে কি, প্রথম ভেক্টরের যে এইখানে পাদবিন্দু রয়েছে, এটা হতে দ্বিতীয় ভেক্টরের এখানে শীর্ষবিন্দুর দিকে। তাহলে এটা যদি আমরা লিখি, তাহলে কিন্তু এরকম করে লিখতে পারি যে এ বি প্লাস এইখানে এই যে বিসি ইকুয়াল হচ্ছে এসি, এই যে ইকুয়াল হচ্ছে এসি হইল। তো এখন যে এ বি প্লাস এই যে এ বি প্লাস বিসি ইকুয়াল হচ্ছে এসি। এখন এসিটা যদি এটা আমরা বাম পাশে নিয়ে আসি, তাহলে এ বি প্লাস এই যে বিসি মাইনাস হচ্ছে তোমাদের এই যে এসি ইকুয়াল 0। এখন এই যে এ বি প্লাস এই যে বিসি, এসিটাকে যদি আমরা সি এ লিখি, তাহলে কিন্তু এটা মাইনাসটা আবার প্লাস হয়ে যাবে, কারণ কোন একটা ভেক্টরের যে কোনো একটা দিক ধনাত্মক হলে বিপরীত দিকটা কিন্তু ঋণাত্মক ধরা হয়। তাহলে এখানে দেখো এসিটা যদি এক্ষেত্রে ধনাত্মক হয়, তাহলে সি এটা হবে কিন্তু ঋণাত্মক, যার কারণে এসিটাকে আমরা যদি সি এ লিখি, তাহলে কিন্তু এখানে একটা মাইনাস আসবে, মাইনাস মাইনাসে সেটা প্লাস হয়ে গেল। তাহলে দেখো এই যে এ বি বি সি সি এ, তার মানে একটা ত্রিভুজের তিনটি বাহুকে তিনটি ভেক্টর দ্বারা যদি একই ক্রমে সূচিত করা হয়, তাহলে ভেক্টর তিনটার লব্ধি হয়ে যায় 0। তাহলে এই ক্ষেত্রে দেখো পি প্লাস এই যে কিউ প্লাস এই যে আর ইকুয়াল হচ্ছে 0। তাহলে একটা ত্রিভুজের তিনটি বাহুকে তিনটি ভেক্টর দ্বারা একই ক্রমে সূচিত করা হলে এক্ষেত্রে ভেক্টর তিনটার লব্ধি হবে 0। এটা শুধু তোমাদের এমসিকিউর ক্ষেত্রে আসে। তো এখন তোমাদের হচ্ছে আমি সামন্ত্রিক সূত্রটা একটু দেখা দিব। সামন্ত্রিক সূত্রটা কি? তো সামন্ত্রিক সূত্রটা হচ্ছে কোন একটা সামন্ত্রিকের, এই যে তোমাদের হচ্ছে যে সামান্তরিক, তাহলে সামান্তরিক সূত্রটা কি? মনে করো এখানে আমি একটা সামান্তরিক দিলাম, যে এটা একটা সামান্তরিক, যে এখানে হচ্ছে ও এ, এই যে ও এ, এইটা হচ্ছে এই যে বি সি একটা সামুদ্রিক, যে কোনো দুইটা সন্নিহিত বাহু। মনে করো এখানে ও এ আর ও সি দুইটা সন্নিহিত বাহু, দুটি সন্নিহিত বাহুকে দুটি ভেক্টর দ্বারা পি এবং কিউ দ্বারা মানে এবং দিকে সূচিত করা হলো। এবং মনে করি এখানে পি এবং কিউ ভেক্টর দুটি পরস্পর আলফা কোণ করে ক্রিয়াশীল। তাহলে কোনো একটা সামুদ্রিকের যে কোনো দুইটা সন্নিহিত বাহুকে দুটি ভেক্টর দ্বারা একই ক্রমে সূচিত করা হলে এই বিন্দু থেকে যে অঙ্কিত এই কর্ণ, এই কর্ণটায় কি করবে, এই দুটি ভেক্টরের লব্ধি প্রকাশ করে আর কি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যে আর ইকুয়াল আমরা লিখতে পারি যে পি প্লাস এই যে কিউ। তাহলে কোনো একটা সামুদ্রিকের যে কোনো দুইটা সন্নিহিত বাহুকে দুটি ভেক্টর দ্বারা মানে এবং দিকে সূচিত করা হলে ওই বিন্দু থেকে অঙ্কিত যে কর্ণ, এই কর্ণটায় ভেক্টর দুইটা কি করবে, এক্ষেত্রে লব্ধি প্রকাশ করবে আর কি। তাহলে এই ক্ষেত্রে কি পি এবং কিউ ভেক্টরের যে যোগ, এই যোগটাই কিন্তু তোমাদের হচ্ছে কি করলো, এখানে পি এবং কিউ ভেক্টরের যে এখানে যোগ, এই যোগটাই হচ্ছে ভেক্টর দুটির এখানে লব্ধি প্রকাশ করে। বহুভুজ সূত্র, তো বহুভুজ সূত্রটা কি? মনে করো এখানে তোমাদের হচ্ছে এই যে এটা একটা ভুজ, মনে করো এটা একটা ভুজ, তো এরকম করে আমরা দিলাম, এটা একটা দিলাম, এই যে এটা একটা দিলাম। এখন দেখো এইখানে মনে করো এটা আমি এ দিলাম, আর এটা বি দিলাম, এটা সি দিলাম। তো
তো এখন এইখানে যেটা বিষয়, এইখানে আমি যদি এটা সম্পূর্ণ করে দিই, এইখানে দিলাম। তো এখন কথা হচ্ছে এই যে এই বাহুটাকে আমি এ ভেক্টর দ্বারা, এটাকে আমি বি ভেক্টর দ্বারা, এটাকে আমি সি ভেক্টর দ্বারা সূচিত করলাম। এখন প্রথম ভেক্টরের এইটা হচ্ছে পাদবিন্দু বা আদি বিন্দু, এটা হচ্ছে শীর্ষবিন্দু। প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে এখানে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু। কি বাবা? হ্যাঁ হ্যাঁ, কি করতেছে? ও, তো যাও মার সাথে খেলো, তোমার দিদির সাথে খেলো। আমি এখানে পড়াচ্ছি, আমি পড়াচ্ছি, আমি পড়াচ্ছি। এখানে যেটা হচ্ছে যে এ ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে বি ভেক্টরের পাদবিন্দু যুক্ত করলাম, আবার বি ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে সি ভেক্টরের পাদবিন্দু যুক্ত করলাম, আবার এইখানে সি ভেক্টর এটা হলো। এখন এইখানে যেটা হচ্ছে এই তিনটা ভেক্টরের লব্ধি কি হবে, এখানে এই যে প্রথম ভেক্টরের পাদবিন্দু আর শেষ ভেক্টরের যে শীর্ষবিন্দু রয়েছে, তাহলে প্রথম ভেক্টরের পাদবিন্দু আর শেষ ভেক্টরের শীর্ষবিন্দুর মধ্যে যে দৈর্ঘ্য, এটা হচ্ছে তিনটা লব্ধির মান এবং দিকটা হবে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে। তো এইভাবে আমরা এই লব্ধিটা পাই। তাহলে এই লব্ধিটা কেমন, এখন আমরা যদি এটা সাধারণ সূত্র বা ত্রিভুজ সূত্রের মতো বের করি, দেখো আমি যদি এই কোণটা যুক্ত করে দিই, তাহলে দেখো এটা কিন্তু একটা, এই যে এই দুইটা, এই যে এইটা বি ভেক্টর, এই দুইটা ভেক্টর কিন্তু দেখো এখানে কি হলো, একই ক্রমে রয়েছে। তাহলে এখানে কি এই যে বাহুটা, তাহলে এই দুইটা লব্ধি, এটা যদি আমরা একটা ত্রিভুজের মতো কল্পনা করি, তাহলে এটা যদি আমরা একটা ত্রিভুজের মতো কল্পনা করি, এই দুইটা যেহেতু একই ক্রমে আছে, তাহলে এটা কি এ প্লাস এই যে বি, তাহলে এই বাহুটা এই দুইটা লব্ধি প্রকাশ করবে। এখন মনে করো এই দুইটার হিসাব যদি বাদ দিই, এটার সাথে কিন্তু এটা আবার কি আছে, যে এটা যদি আমরা ও দিই, এটা পি দিই, এটা কিউ দিই, এটা যদি আর দিই, তাহলে দেখো এই যে ও কিউ আর কিউ আর এই দুইটা আবার দেখো একই ক্রমে রয়েছে। তাহলে এই বাহুটা কি করবে, এই দুইটার আবার লব্ধি প্রকাশ করবে। তার মানে এ প্লাস এই যে বি প্লাস এই যে সি, মানে এখানে বহুভুজের ক্ষেত্রে যতগুলোই থাক, সর্বশেষ যে বাহুটা থাকবে, এই বাহুটায় কি করবে, এই সবগুলো বাহু যতগুলো ভেক্টর দ্বারা সূচিত করব সেগুলোর যোগফল বা লব্ধি প্রকাশ করবে। তো এটাও তোমরা আশা করি বুঝতে পারছো। এখন তোমাদের এখানে উপাংশ সূত্র তো তোমাদের তেমন লাগে না, তা যাই হোক দুটি ভেক্টরের এই ক্ষেত্রে বিয়োগ যদি আমরা দেখি, আবার দুটি ভেক্টরের যেমন এগুলা যোগ সূত্র, এখানে কিন্তু বিয়োগও আছে, যে দুইটি ভেক্টরের, যে দুইটি ভেক্টরের বিয়োগ, তা দুইটি ভেক্টরের বিয়োগ আবার আমরা কেমন ভাবে প্রকাশ করব। তো দুইটা ভেক্টরের বিয়োগ কেমন করে আমরা প্রকাশ করি, মনে করো এখানে আমরা একটা এখানে ত্রিভুজ দিলাম, যে এই যে ও এ বি একটা ত্রিভুজ দিলাম, তাহলে এখানে ও এ বাহুটাকে এ ভেক্টর দ্বারা সূচিত করলাম, এখন ও বি বাহুটাকে আমরা বি ভেক্টর দ্বারা সূচিত করলাম। তাহলে এখানে ও এ, তাহলে কি হচ্ছে, ও এ ইকুয়াল হচ্ছে এ ভেক্টর, আবার ও বি ইকুয়াল হচ্ছে এখানে বি ভেক্টর। এটা টানটা আমরা নিচেও দিতে পারি উপরেও দিতে পারি, এটা কোনো সমস্যা নাই। ভেক্টর তো আমরা অনেক ভাবে, চার ভাবে প্রকাশ করতে পারি। এখন আমরা মনে করো এইখানে এই যে বি এ বের করব, যে বি এ ভেক্টরটা আমরা বের করব, এই বি এ বের করব। তাহলে এইখানে দেখো, এইখানে যেটা হচ্ছে এই যে ও বি বি এ এই দুইটা কিন্তু একই ক্রমে, তাহলে দেখো এখানে এই যে ও বি আর হচ্ছে কি এই যে বি এ, এই দুইটা আছে একই ক্রমে, এটা তো বিপরীত ক্রমে। তাহলে ও বি বি এ এই দুইটার লব্ধি কিন্তু ও এ প্রকাশ করবে। এখন আমরা বের করব বি এ, তা আমরা যদি বি এ বের করি, এই যে ও এ আর ও বিটা যদি ডান পাশে চলে যায় মাইনাস ও বি, তাহলে এখন ও এ তো আমরা এ ভেক্টর আর ও বি তো হচ্ছে বি ভেক্টর, তাহলে বি এ ইকুয়াল কি হচ্ছে, এই যে এ মাইনাস বি। এটাই হচ্ছে দুইটা ভেক্টরের এই ক্ষেত্রে বিয়োগ। তাহলে এখানে ভেক্টরের বিয়োগের ক্ষেত্রে যে বিয়োগ করতে, যে ভেক্টর বিয়োগ করতে হবে তার মান ঋণাত্মক ভেক্টরকে অপর ভেক্টরের সাথে কি করে দিব, যোগ করলেই বিয়োগ। যেমন মনে করো এটা এ ভেক্টর, এ ভেক্টরের সাথে বি ভেক্টরের ঋণাত্মক ভেক্টর যদি যোগ করে দিই, তাহলে এটা বি এ হয়ে যাবে।
এই যে বিয়োগফল হয়ে যাবে। এখন তোমরা দেখো আমরা কিন্তু এগুলা এইভাবেও আবার করতে পারি, ওইটা ওইভাবে হলো। এখন আমরা যদি এখানে মনে করো ও এ এই যে বি, এখন ও এ বাহুকে আমি এ ভেক্টর দিলাম, এখানে ও বি বাহুকে আমি বি ভেক্টর দ্বারা সূচিত করলাম। এখন যদি আমি এ বি বের করি, এখন যদি আমি বের করি এ বি, এই যে মনে করো আমি বের করব এ বি, তাহলে এই যে এ বি বের করব, এর শীর্ষের দিকে আছে বি আর পাদের দিকে আছে কিন্তু এ, তাহলে এ বি বলতে এখানে এই যে ও বি মাইনাস এই যে ও এ, তাহলে শীর্ষের দিকে যেটা থাকবে এটা প্রথমে দিতে হবে, আর এখানে পাদের দিকে যেটা থাকবে ওটা আবার শেষে দিতে হবে। যেমন বি এ, শীর্ষের দিকে আছে এ, তাহলে ও এ মাইনাস হবে ও বি। আবার যদি দিই এ বি, তাহলে শীর্ষের দিকে আছে বি, ও বি মাইনাস ও এ, তার মানে ও বি বলতে এখানে বি মাইনাস এই যে এ হয়ে গেল। তাহলে এ বি থাকলে বি মাইনাস এ, আর বি এ থাকে এখানে যে বি মাইনাস এ, আর এখানে বি এ থাকলে এ মাইনাস এই যে বি হবে। তা আশা করি তোমরা এইভাবে দুইটা ভেক্টরের বিয়োগ তোমরা বের করতে পারবে। তোমরা এবার একটু দেখো যে এখানে যে ভেক্টর রাশির স্কেলার গুণিতক, এখানে ভেক্টর রাশির স্কেলার গুণিতক, তো ভেক্টর রাশির সাথে যদি স্কেলার আমরা মান গুণ করি, যে ভেক্টর রাশির স্কেলার গুণিতক, তা আমরা ভেক্টর রাশির স্কেলার গুণিতক নিয়ে আলোচনা করব। মনে করো এখানে তোমাদের হচ্ছে এই যে এম একটা স্কেলার রাশি, এ একটা ভেক্টর, তাই একটা ভেক্টরের সাথে স্কেলার রাশি গুণ করলাম, মনে করো এটা হয়ে গেল 0, তাহলে এইটা তখনই 0 হবে, তাহলে এইটা তখনই 0 হবে। মনে করো এম একটা স্কেলার রাশি 2 3 4 5, তো যাই হোক এখানে এ ভেক্টরের সাথে গুণ করে এটা 0 ভেক্টর হয়ে গেল। 0 ভেক্টর তখনই হবে যখন এই ভেক্টরটা হয়ে যাবে 0। মনে করো এই একটা ভেক্টর, এটা 0 ভেক্টর, তাহলে এটা একটা 0 ভেক্টর মনে করো। তাহলে 0 ভেক্টরের সাথে যে কোনো রাশি গুণ করো না কেন, এখানে যে কোনো মানে গুণ করো না কেন, এটা কিন্তু 0 হয়ে যায়। এখন যদি অশূন্য ভেক্টর হয়, যেটা শূন্যর ক্ষেত্রে না এটা হলো, এখন অশূন্যর ক্ষেত্রে যদি ধরি অশূন্য যে ভেক্টরের মান 0 নয়, মনে করো এ একটা ভেক্টর, এর সাথে আমরা এম গুণ করলাম, তাহলে এই যেটা বিষয়ে এত এর ধারক রেখা কি হবে, এই ক্ষেত্রে যেটা হবে এ ভেক্টরটার ধারক রেখা যেদিকে, এম এ ভেক্টরটারও ধারক রেখা হবে একই অথবা সমান্তরাল। তাহলে এই ক্ষেত্রে কি দুইটারে, এই ক্ষেত্রে মনে করো এম এরও যেটা দিক, এ ভেক্টরের দিকটা একই, তাহলে একই রেখা বরাবর হইতে পারে, এটা সমান্তরালও হইতে পারে, কিন্তু এটা আবার বিপরীত দিকে কিন্তু হবে না। তারপরে এখানে যেটা বিষয়, মনে করে এখানে এ ভেক্টরটার মান যত এম এ, এখানে যেহেতু এম গুণ করা হলো, তাহলে এর দৈর্ঘ্যের মান কিন্তু এম গুণ বেশি হবে, তাহলে এইটার চেয়ে এটা এম গুণ বেশি হবে। তা তোমরা এগুলো পারবে, এগুলো বিষয় তোমাদের আমি আর বলতেছি না, আর একটু খালি তোমাদের একটু আলোচনা করে দিব। যেমন এইখানে দেখো ভেক্টরের কিছু যেমন সূত্র আছে তোমাদের, বিধি নিয়ম। যেমন এখানে দেখো 1 নাম্বার যদি আমি দেখি, যে মনে করো এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, এর সাথে বি যোগ করলে যা হবে, বির সাথে এ যোগ করলে কিন্তু একই হবে। এইটাকে তোমাদের বলা হয় যোগের বিনিময় বিধি। এটাকে যোগের বিনিময় বিধি, তাহলে এটা হচ্ছে যোগের বিনিময় বিধি। তাহলে এর সাথে বি যোগ করলে যা হবে, বির সাথে এ যোগ করলে একই হবে, বা বিনিময় সূত্র আমরা বলে থাকি। এখন 2 নাম্বার দেখো, এখানে মনে করো এ, এই যে বি আমি সি লিখলাম, এই পাশেও এ প্লাস বি প্লাস সি দিলাম, এখানে তিনটা এই যে ভেক্টর দিয়ে সূচিত করলাম।
এখানে বি আর সি এর মধ্যে বন্ধনী দিলাম, এখানে হচ্ছে এ আর বি এর মধ্যে বন্ধনী দিলাম। তার মানে বি আর সি ভেক্টর যোগ করে যদি আমরা এ ভেক্টরের সাথে যোগ করি যত হবে, এখানে এ আর বি যোগ করে সির সাথে যোগ করলে কিন্তু একই হবে। এটাকে এটা যেমন যোগের বিনিময় বিধি, আর এটা হচ্ছে যোগের সংযোগ বিধি বলা হয়। এই যে সংযোগ বিধি। তারপরে এখন দেখো যে 3 নাম্বার, এখানে দেখো মনে করো এ একটা ভেক্টর, এর সাথে এম গুণ করলে যা হবে, এ ভেক্টরটার আবার এম এর সাথে যদি এ ভেক্টরটা গুণ করি এটা একই হবে। এটাকে বলা হয় গুণনের, এটাকে বলা হবে গুণনের তোমার বিনিময় বিধি। তোমাদের কিন্তু এগুলো মনে রাখতে হবে, এগুলো অঙ্কর ক্ষেত্রে তোমাদের কিন্তু লাগবে। তাহলে এটা হচ্ছে যোগের বিনিময় বিধি, এটা যোগের সংযোগ বিধি, আর এটা হচ্ছে গুণনের বিনিময় বিধি। তো তোমাদের এগুলো কিন্তু তোমার এমসিকিউর ক্ষেত্রে লাগবে বা অঙ্ক করার ক্ষেত্রেও লাগবে। এখানে দেখো এম আর এইটা দিলাম এন এ, মনে করো এ একটা ভেক্টর, এর সাথে এম এবং এন দুইটা স্কেলার, এখানে এ একটা ভেক্টর, এর সাথে এন গুণ করলাম, তারপর এর সাথে যদি এম গুণ করি যা হবে, আমরা যদি আবার এখানে মনে করো এম এন, এই এম এন গুণ করার পর এখানে এ ভেক্টরের সাথে গুণ করি, এটা কিন্তু একই হবে। এটাকে আবার বলা হয় গুণনের তোমাদের হচ্ছে সংযোগ বিধি, যে সংযোগ এই যে বিধি। তারপর এখানে দেখো এখানে আবার গুণনের একটা আবার বন্টন বিধিও আছে। মনে করো এম, আর এখানে হচ্ছে এ একটা ভেক্টর, এটা বি একটা ভেক্টর, এম হচ্ছে একটা স্কেলার রাশি, এ বি ভেক্টর দুইটা যোগ আছে, তাহলে এমটা কিন্তু এখানে এম আবার এ ভেক্টরের সাথে গুণ করলাম, আবার এম আমরা বি ভেক্টরের সাথে গুণ করলাম, দুইটা ভেক্টরের সাথে আলাদা করে গুণ করে যদি যোগ করি, আবার ভেক্টর দুইটা যোগ করে যদি ওইটা স্কেলার রাশিটা গুণ করি তাহলে কিন্তু একই হবে। এটাকে বলা হবে তোমার হচ্ছে এই যে বন্টন, এই যে বিধি, বন্টন বিধি। তারপর আরো কিছু তোমাদের বিধি তো আছে, যে আরো কিছু বিধি, এই যে বিধি আছে, তো আরো কিছু বিধি কেমন তোমাদের আছে সেগুলো বলে দিচ্ছি। যেমন মনে করো এখানে এ একটা ভেক্টর, এখানে দেখো এ একটা এই যে ভেক্টর, এই ভেক্টরের সাথে শূন্য ভেক্টর যোগ করলাম, কোন একটা ভেক্টরের সাথে শূন্য ভেক্টর যোগ করলে যা হবে, তাহলে এখানে কোন একটা ভেক্টরের সাথে শূন্য ভেক্টর যোগ করলে কিন্তু এই ভেক্টরটাই হবে। আবার দেখো শূন্য ভেক্টরের সাথে যদি আমি এ ভেক্টর যোগ করি তাহলে এই হবে। তাহলে এইখানে যেটা বিষয় হচ্ছে এ ভেক্টরের সাথে শূন্য ভেক্টর যোগ করলে সেটা কি হচ্ছে, এ ভেক্টরই হচ্ছে। আবার শূন্য ভেক্টরের সাথে যদি এ ভেক্টর যোগ করি তাহলে এটা কিন্তু এ ভেক্টরই হচ্ছে। তার মানে এ প্লাস জিরো বা জিরো প্লাস এ এটা একই। এটাকে বলা হয় যোগের অভেদক, মানে এখানে যোগের অভেদক। অভেদক মানে এই ক্ষেত্রে কোনো যে পরিবর্তন কিন্তু হবে না। এখন এই আবার এখানে আরেকটা আছে, যেমন মনে করো এ একটা ভেক্টর, এই ভেক্টরের সাথে এর বিপরীত ভেক্টর যদি আমরা যোগ করি তাহলে কিন্তু এটা শূন্য হয়ে যাবে। আমরা জানি কোনো একটা ভেক্টরের সাথে ওই ভেক্টরের যদি বিপরীত ভেক্টর যোগ করা হয় তাহলে কিন্তু এটা শূন্য হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে কিন্তু একটা শূন্য ভেক্টর চলে আসলো। এখন এই বিধিটাকে বলা হবে তোমার হচ্ছে যোগের বিপরীতক। তাহলে এটা হচ্ছে যোগের এই যে বিপরীতক, যোগের বিপরীতক। এখন বন্টন তো তোমরা জানলা। এখন আরেকটা বিষয় আছে, যেমন এখানে মনে করো এই একটা ভেক্টর, এই ভেক্টরের সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে এটা এ ভেক্টরেই হবে। তাহলে এ ভেক্টর যে কোনো ভেক্টরের সাথে আমরা যদি 1 গুণ করি তাহলে তো সেটার মান এবং দিক কোনো কিছুই পরিবর্তন হবে না। সেটাকে বলা হয় গুণনের অভেদক। এইখানে গুণনের বা গুণের অভেদক বলতে পারি, এখানে গুণের অভেদক, অভেদক। তাহলে গুণের অভেদক মানে এক্ষেত্রে গুণ করো, এক্ষেত্রে ভেক্টরের মান এবং দিকের কোনো পরিবর্তন হচ্ছে না। যেমন এখানে এ ভেক্টরের সাথে শূন্য ভেক্টর যোগ করলাম বা শূন্য ভেক্টরের সাথে এ ভেক্টর যোগ করলাম, সেটা একই হয়। তার মানে এটাকে আমরা এইটা ইকুয়াল এইটা লিখতে পারবো, এটা ইকুয়াল এটা লিখতে পারবো। তার মানে এই ক্ষেত্রে কোনো পরিবর্তন হচ্ছে না, এটাকে আমরা বলবো হচ্ছে যোগের অভেদক। তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা এই বিষয়গুলো তোমরা বুঝতে পারছো। তো এখন
তোমরা আরেকটা বিষয়ে জানো এখানে যে আয়ত একক ভেক্টর ত্রিমাত্রিক বা দ্বিমাত্রিক স্থানে আয়ত একক ভেক্টর তোমরা এখানে পদার্থবিজ্ঞানে জানো, তারপরে তোমাদের আমি বলে দিচ্ছি যে আয়ত একক ভেক্টর, এই যে আয়ত একক, এই যে ভেক্টর। তাহলে আয়ত একক ভেক্টর কি, মনে করো আমি যদি একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা ধরি, মনে করো এইটা আমি দিলাম এই যে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা মূল বিন্দু ধরলাম। আমরা জানি এক্স অক্ষ বরাবর আয়ত একক ভেক্টর কিন্তু আই, আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে আয়ত একক ভেক্টর জে। আর এখানে এই আইটাকে বলা হয় এক্স অক্ষ বরাবর আয়ত একক ভেক্টর, এখানে যেটাকে বলা হয় ওয়াই অক্ষ বরাবর আয়ত একক ভেক্টর। আমরা যদি এটা ত্রিমাত্রিক স্থানে বিবেচনা করি, এই যে এটা একটা ত্রিমাত্রিক স্থান দিলাম, এটা ও মূল বিন্দু, এটা এক্স অক্ষ দিলাম, এটা হচ্ছে ওয়াই অক্ষ দিলাম, এটা জেড অক্ষ দিলাম। এক্স অক্ষ বরাবর হচ্ছে আয়ত একক ভেক্টর আই, আর ওয়াই অক্ষ বরাবর আয়ত একক ভেক্টর জে, জেড অক্ষ বরাবর হচ্ছে আয়ত একক ভেক্টর কে। তাহলে এখানে কি হলো যে এক্স অক্ষ, এই যে এক্স অক্ষ বরাবর, তাহলে এক্স অক্ষ বরাবর আয়ত, এই যে একক ভেক্টর, তাহলে এক্স অক্ষ বরাবর আয়ত একক ভেক্টর কি আই, আর এখানে ওয়াই অক্ষ বরাবর আয়ত একক ভেক্টর হবে এই যে জে, আর এখানে জেড অক্ষ বরাবর আয়ত একক ভেক্টর হচ্ছে কে। তাহলে তোমরা এগুলো জানো, তারপরে একটু স্মরণ করে দিলাম। একক ভেক্টর মানে এদের কিন্তু মান হচ্ছে 1, যেমন এইটা পরম মান দিলেই কিন্তু মান, এই যে পরম মান দিলেই এইভাবে হয়ে গেল মান, আর এদের মান হচ্ছে এই যে 1। তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা এগুলো তোমরা বুঝতে পারছো, কারণ এগুলো হচ্ছে পদার্থ বিজ্ঞানের অংশ, আর তোমরা তো পদার্থ ভেক্টর অধ্যায় তোমরা পড়েই ফেলছো, তাহলে এগুলো তোমাদের বুঝতে কিন্তু অনেক সহজ হবে। তা শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে, দেখা হবে তোমাদের সাথে এর পরবর্তী ক্লাসে।